নমস্কার, সবাইকে স্বাগত আমার নতুন ভ্রমণ ব্লগে। আজ ভোরবেলা যখন সূর্যটা ধীরে ধীরে আকাশে উঠছিল, ঠিক সেই সময় আমরা রানাঘাট থেকে ট্রেন ধরেছি। সকালের সেই নরম আলো, ঠান্ডা হাওয়া আর ভ্রমণের উত্তেজনা সব মিলিয়ে আজকের দিনটা যেন শুরু থেকেই সুন্দর, খুব সুন্দর হয়ে উঠেছে। আজকের ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ আজ আমি আমার মা বাবাকে নিয়ে একটা ছোট্ট ট্রিপে বেরিয়েছি। কারণ আমি তো ঘুরতে যাচ্ছি, বাবা মাকে নিয়ে বেরোনোটাও দরকার। তাই এবার মা বাবাকে নিয়ে বেরিয়ে পড়ার পালা। মা বাবাকে প্রথমবার গঙ্গার তলা দিয়ে মেট্রোর স্বাদ দেওয়া। এই যে গঙ্গার তলা দিয়ে মেট্রো দিয়ে আমরা অবশেষে হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম। এই রাস্তাটা দিয়ে আমার মা যেহেতু প্রথমবার যাচ্ছে, তো তার জন্য মা প্রচণ্ডই আনন্দে আপ্লুত যে গঙ্গার তলা দিয়ে মেট্রো হয়ে আমরা যে এক জায়গার থেকে গঙ্গার তলা দিয়ে টপকে আর এক জায়গায় পৌঁছে যেতে পারছি, এটা কিন্তু সত্যি আমাদের কাছে অনেক গর্বের ব্যাপার, তাই না? আগের বার আমি এই দিকটা দিয়ে চড়েছি, সেটা আমার প্রথমবার যেমন ছিল, মায়ের কাছে এটা প্রথমবার, বাবাও একবার চড়েছে। যাই হোক, সব মিলিয়ে আমরা তিনজনা মিলে বেরিয়ে পড়েছি একটা ছোট্ট ট্রিপে। তিনজনা বলা ভুল হবে, আমাদের সঙ্গে আরও দুজন যাচ্ছেন, তাদের সঙ্গে পরে আলাপ করাচ্ছি। আমরা যাচ্ছি কোথায় সেটা না হয় একটু পরে বলবো, সঙ্গে সঙ্গে বলি আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। সকাল সকাল নরম রোদের আলো গায়ে পড়ছে, হালকা ঠান্ডা, শীতের আমেজে মনটা একেবারেই আপ্লুত। না না, তোমরা দাদা। হাওড়া স্টেশনে তো পৌঁছে গেছি আমি, মা, বাবা। এবং হাওড়া স্টেশনে আমাদের যে ট্রেনটা ধরার কথা ছিল সেটা হলো 9:10-এর ধৌলি এক্সপ্রেস। সেটা ধরে কোথায় যাব হয়তো আপনারা গেস করতে পারছেন। এবার তাহলে বলি, আমরা যাচ্ছি ওড়িশা ডিস্ট্রিক্টে বালাসোরে। অবশেষে আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেন আমাদের নির্ধারিত সময় ছেড়েও দিয়েছে। বাবা, মা এবং এই আমার সোমা ম্যাম এবং আইভিদি দুজনেকে সঙ্গে পেয়ে গেছি, এবং আমাদের ট্রিপের প্রধান উদ্যোক্তা যদি বলা যায় সেটা আমার সোমা ম্যাম। হাওড়া থেকে ট্রেনটা ধীরে ধীরে শহর পেরিয়ে গ্রাম বাংলার দিকে এগোতে থাকলো। জানলার বাইরে দেখা যাচ্ছিল সবুজ ধান ক্ষেত, ছোট ছোট নদী, নারকেল গাছ আর মাঝে মধ্যে ছোট ছোট গ্রাম। মাঝে মাঝে স্টেশনগুলোতে থামছিল ট্রেন, সেখানে স্থানীয় লোকজন, চায়ের দোকান আর ভ্রমণের সেই চেনা গন্ধ সব মিলিয়ে ট্রেন যাত্রাটা খুব সুন্দর লাগছিল। এভাবেই প্রায় কয়েক ঘন্টা পরেই আমরা পৌঁছে গেলাম বালাসোর। আমরা নেমে গেছি এবং আমরা একটা লিফটে করে ব্রিজের ওপরে উঠে গেছি, এবং ব্রিজে উপরে উঠে আবার এই দিক থেকে লিফটে করে আমরা এক স্টেশন থেকে আর এক স্টেশনে চলে এসেছি। আমরা বালাসোরে কোনো ট্রাভেল এজেন্টের সাথে আসিনি। আমি বিভিন্ন জায়গায় গুগলে সার্চ করে একজন ট্রাভেলার্স, মানে ওখানকারই একজনকে আমি বুক করেছিলাম, এবং সে আমাকে ফোন করছিল এবং আমাদের বালাসোর স্টেশনে আমাদের নিতে এসেছিল। এই যে আমাদের তপনদা, এবং তপনদা ভীষণ ভালো মানুষ। আমি তার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি একটা ব্লগের মাধ্যমেই তার নাম্বার পেয়েছি, এবং সে তার অটো করে নিতে এসেছে। এবার বলি, আপনারা যে কোনো কিছুই বুক করতে পারেন। যদি আপনি ওদের বলতেন যে গাড়ি করে যাবেন, তাহলে গাড়ি করে। আমরা একটু বাজেট ট্রিপ করতে পছন্দ করি, তাই বলেছি আমরা অটো করেই পুরো জায়গাটা ঘুরবো। যাই হোক, অবশেষে আমরা বালাসোর স্টেশন থেকে অটো করে উঠে পড়েছি, এবং আমরা একের পর এক গন্তব্যগুলো আজকে ঘুরে দেখব। যেহেতু আমাদের হাতে একটু সময় কম ছিল, তাই চাঁদিপুরের যে বীচটা, সেটা হয়তো সকালবেলা দেখা প্রত্যাশা করেছিলাম, কিন্তু হয়তো সেটা আমাদের দেখা হবে না। যাই হোক, অবশেষে নীলগিরি পর্বত মালার দেখা পাওয়া গেছে, এবং নীলগিরি পর্বতকে
ব্যাগে রেখে আমরা তার সামনে আমাদের একটা হোটেলে দাঁড় করিয়েছিল। আরে খেতে হবে তো, না খেলে ঘুরবো কি করে। এই যে আমরা সবাই মিলে খেতে বসেছি এবং রাজকীয়ভাবে আমাদের থালি দিয়ে গেছে এবং সেই খেয়ে ভীষণ ভালো লেগেছে। এই রেস্টুরেন্টটার নামটা ঠিক এখন মনে নেই, কিন্তু খাবারটা খুবই ভালো। যাই হোক, আপনারা তপনদাকে বুক করলে উনি সমস্ত ভালো জায়গাগুলো অ্যাপ্রুভ করে আপনাদের ঘুরিয়ে দেখাবে এবং কোথায় ভালো খাবার দাবার সব কিছু আর কি খুঁজে পেতে দেখিয়ে দেবে। এই যে আমাদের সামনে রেস্টুরেন্ট, এবং নীলগিরি পাহাড়কে সঙ্গে নিয়ে আমরা এবার পৌঁছে যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। বালাসোরের খুবই বিখ্যাত একটি জায়গার মধ্যে পড়ে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির। বালাসোর শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে নীলগিরি পাহাড়ের কোলে অবস্থিত এই মন্দিরটি। এখানের আসার পথটা খুবই সুন্দর। রাস্তার দুপাশে সবুজ গাছপালা, মাঝে মাঝে ছোট গ্রাম আর পাহাড়ের দৃশ্য, সব মিলিয়ে মনে হচ্ছিল আমরা যেন ধীরে ধীরে এক শান্ত জায়গার দিকেই এগোচ্ছি। অবশেষে আমরা একটা মন্দিরের প্রবেশদ্বার এসে পৌঁছেছি। এখানে কিছু প্রবেশ মূল্য একটা ধার্য করে, সেটা দিয়েই আমরা ঢুকছি। এই যে কেমন লাগছে বলো? ভীষণ ভালো। শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এই যে আমরা যাচ্ছি ছোট ছোট সিঁড়ি, ছোট ছোট সিঁড়ি। তুমি আসছো? সবাইকে নিচ্ছি। হ্যাঁ চল, চলো চলো চলো, তোমরা এগোও। ওটা উঠে উঠে হাঁটো না। পাহাড়ের নিচে গাড়ি থেকে নামতেই ঠান্ডা বাতাস আর পাখির ডাক কানে আসছিল। এখান থেকে শুরু হয় মন্দিরে ওঠার পথ। প্রায় কয়েকশো সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়, কিন্তু প্রায় 300 থেকে 350 সিঁড়ি হবে। আমার তো একটু আমার বাবাকেই নিয়ে চিন্তা হচ্ছিল যে বাবা উঠতে পারবে কিনা, কিন্তু ঠাকুর যেখানে ডেকেছে সেখানে পৌঁছাতে মানুষ বাধ্য। আমরা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলাম। পাহাড়ের এই পথটা সত্যিই অসাধারণ। চারিদিকে জঙ্গল, উঁচু গাছ আর পাহাড়ি পরিবেশ। মনে হচ্ছিল যেন শহরের সব শব্দ থেকে অনেক দূরে চলে এসেছি। মাঝে মাঝে দাঁড়িয়ে চারদিকে তাকালে নিচের ভ্যালি দৃশ্যটা দেখা যায়। সবুজে ঢাকা পাহাড় আর দূরের ওই গ্রামগুলো দেখতে খুবই সুন্দর লাগে। সিঁড়ি দিয়ে ধীরে ধীরে ওপরে উঠতে উঠতে হঠাৎই শোনা যায় জলের মিষ্টি শব্দ, আর কিছুটা এগোতেই চোখে পড়ে পাহাড়ের বুক চিরে নেমে আসা ছোট্ট সেই ঝর্ণা। একদম শান্ত, ঠান্ডা আর প্রকৃতির একদম কাছে। পথে অনেক ছোট ছোট মন্দির পড়ে, সেগুলো দেখতে দেখতে আমরা অবশেষে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের মূল জায়গায় গিয়ে পৌঁছালাম। এই যে রেখে দিচ্ছি। ও রেখে দিচ্ছিস? ও ট্রিপের উদ্যোক্তা। জুতোটা একটা জায়গায় খুলে রাখলাম। তারপর আরো কয়েক ধাপ সিঁড়ি ওপরে উঠেই মন্দির পাওয়া যাবে না, কিন্তু এখানে মন্দির বলতে ঠিক মন্দির রূপী আমরা যেটাকে বুঝি সেরকম নয়। এখানে অনেকে মনস্কামনা নিজেদের পূরণ করার জন্য অনেক দাগা বেঁধে রেখেছে। যাই হোক, এখানে সামনে একটা মিষ্টির দোকান ছিল, সেখান থেকে আমরা ঘিয়ের প্রদীপ আর প্রসাদ সবকিছু নিয়ে আমরা পৌঁছালাম মূল স্থানের দিকে। এখানে মা আমাদের, যেহেতু আমরা শিব
বাবাজির কাছে এসেছি, শিবলিঙ্গ এখানে রয়েছে, তাই তার যে সার সেখানে আমার মা কিছু বলল যাতে আমাদের সব কিছু ভালো হয়, মন্দ হয়, এবং আমরা অবশেষে সেই মূল জায়গায় গিয়ে পৌঁছেছি। আমাদের এখানে কিন্তু যে শিবলিঙ্গ বলে ব্যাপারটা রয়েছে সেখানে কিন্তু নয়। এই মন্দিরের সবচেয়ে বিশেষ ব্যাপার হলো এখানে শিবলিঙ্গগুলো সাধারণ মন্দিরের মতো নয়। এখানে পাহাড়ি ঝর্ণার জলে 5টি শিবলিঙ্গ রয়েছে। ভক্তরা সেই ঝর্ণার জলের মধ্যে হাত ঢুকিয়ে শিবলিঙ্গ স্পর্শ করে প্রার্থনা করে। জলের ধারা সবসময় বয়ে চলেছে, আর তার মধ্যেই রয়েছে এই পবিত্র স্থান। এই যে এখানে শিবের পুজো হচ্ছে, কিন্তু আসল যেটা রয়েছে সেখানে আমরা মানে আমি অন্তত ছুঁয়েছি, বাবা মা আর ম্যাম আইবিপি যারা গেছিলেন তারা তো অনেকটাই এজেড এবং সেই জায়গাটি একটু ভয়ঙ্কর টাইপেরই রয়েছে, কিন্তু আমি অবশেষে অনেক 2-4-5 ভেবেও আমি ভাবলাম না, যখন এসেছি তখন আমি সেই জায়গায় আমার শিবজিকে আমি ছুঁয়ে যাবই যাব। যেহেতু এবছর গত বছর প্রচুর বৃষ্টি হয়েছে, তাই এই সময় জলটা একটু বেশিই ছিল। এই যে মা, আমার ম্যাডাম, বাবা সবাই ওই যে ঝর্ণার জল পড়ছে দেখছো, সেই ঝর্ণার জলের ওখানেই কিন্তু শিবজি রয়েছে, এবং ওই শিবের ঝর্ণার জলের মাঝখানে রয়েছে হচ্ছে 5টি শিবলিঙ্গ। আমি এখানে দাঁড়িয়ে ভাবছি যে ওই জায়গাটায় কি যাওয়া ঠিক হবে, আমি কি ছুতে পারবো। প্রথম আমি শিবজির দর্শনে, শিবজির টানে আমি পৌঁছে গেছিলাম তুঙ্গনাথ। সেখানে গিয়ে আমি সত্যি কথা বলতে তুঙ্গনাথে আমি শিবজিকে দর্শন করতে পারিনি, তাই মনে প্রচণ্ড আক্ষেপ ছিল। তাই ভগবান হয়তো আমাকে এই পঞ্চলিঙ্গেশ্বরে নিয়ে এসেছে এবং শিবজিকে পুজো করানোর জন্য। তো আমি অবশেষে আমি এগিয়ে যাচ্ছি এবং লাইনে দাঁড়িয়েছি যে যদি তাকে ছুঁয়ে স্পর্শ করে সেই পবিত্র স্থানটাকে অনুভব করা যায়। এই যে আমি গেছি অবশেষে, এবং সেই পঞ্চলিঙ্গেশ্বরে মনে হয়েছে আমি 5টি শিবলিঙ্গ ছুঁতে পেরেছি। যাই হোক, আমার মনের প্রচণ্ড আকাঙ্ক্ষা ছিল যে না, আমি কাজটা করি। আমি পুরোই ভিজে গেছিলাম এবং সেই ভেজা ঠান্ডার মধ্যে সেই ভেজা জামা কাপড় পরে আমি সারাটা মানে আজকে সাইট সিনটা করেছি, এবং তাতে যে আমার কিছু হয়নি এটা শিবের আশীর্বাদ ছাড়া কিছু নয়। সন্ধে হয়ে গেছে, মন্দির দর্শন হয়ে গেছে, এরপর আমরা চলে গেছিলাম নীলগিরি জগন্নাথ দেবের মন্দিরে। নীলগিরি জগন্নাথ দেবের মন্দিরটা অসম্ভব সুন্দর, আপনারা পারলে অবশ্যই ভিজিট করবেন। এখানে ভিডিও করতে দেয়নি তাই আপনাদের আর দেখাতে পারলাম না, খুবই সুন্দর জায়গা। এরপর আমরা পৌঁছে গেছিলাম ইমামি জগন্নাথ দেবের মন্দিরে। বালাসোরের একটা খুব সুন্দর আর শান্ত জায়গা। এখানে ঢুকতেই প্রথম যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো চারপাশের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর সুন্দরভাবে সাজানো বাগান। একদম মনটা ফ্রেশ হয়ে যায়। আমার মা বাবা তো ভীষণ খুশি। একটা অদ্ভুত সুন্দর জায়গায় যেখানে জগন্নাথ দেবকে দর্শন করা যাবে, পুরীতে না গিয়েও সেরম একটা জায়গায় এসে পৌঁছে গেছি। রাস্তাটা ধরে হাঁটতে হাঁটতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছালাম যেখানে একটা জায়গা করা আছে, সেই জায়গাটায় পাটা পরিষ্কার করে তবেই ঢুকতে পারবো। এরকম একটা জায়গা আমরা বোধহয় অমৃতসরে পাই, তাই না, বা হরিদ্বারেও পেয়েছি। এই যে এই ডান দিকে এই শ্বেত পাথরের একটা জায়গার মধ্যে জল করা রয়েছে, জল জমানো রয়েছে, সেখানে পা ডুবিয়ে আমরা পৌঁছে যাব জগন্নাথ মন্দির, ইমামি জগন্নাথ মন্দিরের সঙ্গে। পা পরিষ্কার না করে অবশ্যই ঢোকা উচিত না, না? আমার বাবা, আমি, সোমা ম্যাম সবাই মিলে সেই জায়গাটাকে
মর্যাদা দিয়ে আমরা মন্দিরে ঢুকে পড়ছি। এই মন্দিরটার ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে উৎসর্গ করা। এটি ওড়িশার ধর্মীয় দিক থেকেও জায়গাটার একটা আলাদা গুরুত্ব আছে। সব থেকে ভালো লাগে যে এখানে ভিড় খুব একটা বেশি থাকে না, তাই একদম শান্তভাবে সময় নিয়ে দর্শন করা যায় আর নিজের মতোও কিছুটা সময় কাটানো যায়। সত্যি কথা বলতে, হাতে যদি সময় থাকতো না, এই জায়গাটায় অনেকক্ষণ বসে একটু সময় কাটাতাম। অনেকেই এই ইমামি জগন্নাথ দেবের মন্দিরটা সকালবেলা দর্শন করে, কিন্তু আমি বলবো রাতের বেলার দিকেই দর্শন করুন। আর যারা বাইক ট্রিপ করেন তারা না হয় দুবারই দর্শন করুন, একবার সন্ধেবেলা, একবার সকালবেলা, কারণ দুবারেই দেখতে অপূর্ব ভালো লাগে। আমরা যেহেতু রাত্রেবেলা গেছি, চারিদিকে আলোর ঝলকানিতে মনটা অপূর্ব সুন্দর হয়ে আছে। এই যে অবশেষে আমরা মন্দিরে প্রবেশ করছি এবং জায়গাটা এতটাই পরিষ্কার আর এত সুন্দর আলপনা দেওয়া, এত সুন্দর একটা জায়গা, মানে সত্যিই মনটা ভরে যাচ্ছে। জগন্নাথ দেব না ডাকলে জগন্নাথ দেবের কাছে পৌঁছানো যায় না। আমরা জানি ভগবান যে ধামগুলো রয়েছে না, সেই ধামগুলো ভগবান একদমই না ডাকলে আমরা পৌঁছাতে পারি না। তেমনি পুরী অবধি হয়তো ভগবান পৌঁছায়নি, কিন্তু পৌঁছাতে দেননি, কিন্তু বালাসোরে উড়িষ্যায় এইটুকু জায়গায় এসে তো পৌঁছে গেছে। এখানেও তো জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা পূজিত হয়। ঢুকে পড়েছি, জানি এতটা ভিডিও করা হয়তো ঠিক হচ্ছে না। আমি সামনে ভিডিও করতে গিয়ে আমাকে তখন বারণ করা হয়েছে। যখনই বারণ করা হয়েছে তখনই আমি একদমই ভিডিওটা বন্ধ করে দিয়েছি। প্রণাম করে নিয়েছি একটু, আর কি জগন্নাথ দেবকে সবসময় দেখতে পারবো তো না, তাই জন্য একটু নিজেকে নেওয়া। এরপর মন্দিরটাকে চারিদিকটা একটু হাঁটলাম। মন্দিরে চারপাশে একটু হাঁটলেই বুঝতে পারবে জায়গাটা কত সুন্দর। সবুজ গাছপালা, খোলা পরিবেশ, একদমই রিল্যাক্সিং একটা ভাইব। মানে হাঁটতে হাঁটতে কি যে মনটা ভালো লাগছিল সে আর বলার কথা না। ওই যে বললাম, সন্ধ্যার সময় যদি আসো তাহলে লাইট জ্বলার পর পুরো মন্দিরটা একদম অন্যরকম সৌন্দর্য হয়ে ওঠে। তেমনি সকালবেলা সূর্যের আলোতেও একদমই সুন্দর লাগে। মন্দির আমাদের ভগবান, তীর্থস্থান, আমাদের কাছে একটা পবিত্র স্থান। তাই যারা ঘুরতে আসছো বালাসোর, তারা অবশ্যই এই জায়গাটা ঘুরে যেও এবং সুন্দর একটা এক্সপিরিয়েন্স করে যেও। আমার তো খুবই ভালো লাগলো। আজকে সাইট সিনের মধ্যে এই ইমামি জগন্নাথ দেবের মন্দিরটা স্মৃতির পাতায় তুলে রাখলাম, খুবই সুন্দর। তো বেরিয়ে পড়লাম মন্দির থেকে এবং জগন্নাথ দেবের প্রসাদও পেয়ে গেলাম। সত্যি ভাগ্যে না থাকলে কি এগুলো কি আর পাওয়া যায়? যাই হোক, এটাও নিলাম এবং ভগবানের নাম করে খেলাম। এরপরে আমরা পৌঁছে গেছিলাম রেমুনা গ্রামের বিখ্যাত ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল। এই মন্দিরের সাথে জড়িয়ে আছে ভক্তি আর অলৌকিকতার এক সুন্দর গল্প। কথিত আছে ভগবান কৃষ্ণ এখানে তার এক ভক্তের জন্য মন্দিরের ভোগ থেকে ক্ষীর চুরি করেছিলেন। সেই থেকেই দেবতার নাম হয়েছে ক্ষীরচোরা গোপীনাথ, অর্থাৎ যিনি ক্ষীর চুরি করেছিলেন। এই মন্দিরটি বহু শতাব্দী পুরনো এবং ওড়িশার বৈষ্ণব সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ স্থান। মন্দিরের ভিতরে গোপীনাথের একটি সুন্দর বিগ্রহ রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখানকার ক্ষীর প্রসাদ। ছোট ছোট মাটির ভাঁড়ে করে সেই ক্ষীর দেওয়া হয় এবং তার স্বাদ সত্যি অসাধারণ। এই যে এখন যাচ্ছি আমরা ক্ষীর নিতে, এই যে বাঁদিকে হলো মেইন মূর্তি, মানে মেইন যে
মন্দিরটা এবং তার ডান দিকে এইখানে যে লেখা রয়েছে এখান থেকে ক্ষীর পাওয়া যায় এবং ওই যে ছোট ছোট ক্ষীরগুলো কিছু 250, 100 এরকম অনেক রকমের গ্রামের ক্ষীর পাওয়া যায়। সেখান থেকে আমরা সবাই ক্ষীর নিলাম। বালাসোরে এসেছি, ক্ষীর না খেলে হয়? সেই অসম্ভব সুন্দর ক্ষীর, আহা কি আনন্দ, মানে কি যে তার স্বাদ সে আর বলে বোঝাতে পারছি না। এই যে সোমা ম্যাম, আইবিদি, আমার মা তো চেটে পুটে খাচ্ছে একেবারে, আমার বাবাও তাই। আমি বলছি মা এভাবে চেটে খাচ্ছ? মার মানে ভীষণ ভালো লাগে সত্যি। এই জিনিসগুলোই তো ক্যাপচার করার জন্য ভিডিও করা। আমার মানে খুবই ভালো লাগে এই জিনিসগুলো ক্যাপচার। সবাই দেখো চেটে চেটে খাচ্ছে, যে এত ভালো লেগেছে। আমি এবার শুরু করেছি এবং আমিও চেটে চেটেই খেয়েছি, কারণ এই জিনিসটা মানে কি বলবো, তার স্বাদ অসাধারণ। হাত দেবো কোথায় আছে দেখে নিন। দিনের শেষে আমরা পৌঁছে গেলাম চাঁদিপুর বিচে। চাঁদিপুর সমুদ্র সৈকত ভারতের সবচেয়ে অদ্ভুত এবং সুন্দর সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি। এখানে জোয়ার ভাটার সময় সমুদ্র প্রায় 4-5 কিলোমিটার পর্যন্ত দূরে চলে যায়। কিন্তু কি বলবো, দুঃখের কথা, আমাদের হাতে না একটু সময় নেই। আমরা একটু প্ল্যানে ভুল করে ফেলেছিলাম, তাই আমরা এই সমুদ্র সৈকতটাকে আর ঠিকভাবে উপভোগ করতে পারলাম না। রাত্রেবেলা আমরা সব সাইট সিনগুলো ঘুরে এসে এই চাঁদিপুর বিচটা এসে দাঁড়িয়েছি। একদমই অন্ধকার, সেই আওয়াজ পাওয়া যাচ্ছে, সমুদ্রের গর্জন পাওয়া যাচ্ছে, কিন্তু চারদিকটা পুরোটাই অন্ধকার। একটু চাঁদিপুর মার্কেটটা ঘুরে বেড়ালাম। ইচ্ছা থাকলো যে কোনোবার চাঁদিপুরে আবার আসবো, চাঁদিপুর বিচটাকে একটু উপভোগ করব। অসম্ভব সুন্দর একটি বিচ, এবং পুরীতেও যেমন আমরা ছোট ছোট মার্কেট দেখতে পাই, এবং এখানেও সেই ছোট ছোট মার্কেট এবং সমস্ত রকম সুন্দর জিনিসপত্র এখানে দেখা যাচ্ছে। সন্ধ্যার সময় সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে দেখা গেল স্থানীয় জেলেরা মাছ বিক্রি করছে। কেউ বড় সমুদ্রের মাছ, কেউ চিংড়ি, কেউ কাঁকড়া নিয়ে বসে আছে, যেগুলো খেতে ইচ্ছা করলেও উপায় নেই, কারণ মানে একটু হাইজিন মেনটেনেরও তো ব্যাপার থাকে। কিন্তু লোভ কিন্তু খুবই লাগছিল। হাইজিন মেনটেন বলতে আমার মনে হলো এখানে যথেষ্ট পরিষ্কারভাবেই করছে। যাই হোক, অবশেষে আমরা একদমই আমার ভিডিও শেষে চলে এসেছি। আজকের দিনটা ভীষণ ভালো কাটলো। চাঁদিপুরের বীচটা দেখতে পেলাম না তো কি হয়েছে, কিন্তু আর একবার আসবো। ভগবান হয়তো মনে করেছে আমি আবার আসবো, তাই জন্য এই জিনিসটাকে উপভোগ করতে দেয়নি। যাই হোক, অবশেষে আমরা চাঁদিপুরের একটা হোটেলে পৌঁছে গেছি, শুভম, হোটেল শুভম। রুমটা মোটামুটি ছিল, কিন্তু বাথরুমটা তোমাদের দেখালাম না। বাথরুমটা আমার ঠিক পরিষ্কার লাগেনি, আর একটু পরিষ্কার হওয়া উচিত ছিল। একদমই মেনটেন্ড নয়, তবে ওই এক রাতের জন্য কাজ চালানোর মতো। যাই হোক, এভাবেই আমার আজকে ব্লগটা শেষ করলাম। থ্যাংক ইউ কাকু, আমাদের মানে সারা দিনের আজকে চাঁদিপুরে যে ট্রিপটা, সেই ট্রিপটা পুরোটা ঘুরিয়েছে কাকু। তো কাকু বল দাও। ওর মধ্যে কিছু কিছু জায়গা আছে এত টাইমিং ঘুরিয়েছে, হ্যাঁ, যে চিন্তাই করা যায় না। লেটে এত এসে time নিয়ে লেটে গাড়ি চালিয়ে লেটে রাস্তা এসেও খারাপ, তবুও সবকিছু মানে দাদা ঠিক করে নিয়ে এসেছে। হ্যাঁ, লেটে এসে ঠিকঠাক সব কিছু ঘুরে ফেলেছি। সবগুলো ঘুরিয়েছি। হ্যাঁ। তার জন্য দাদাকে আমি আমার থেকে কাকু না ফোন নাম্বারটা বলে দাও। আমার ফোন নাম্বার হচ্ছে 9938690503। ঠিক আছে, আপনারা যখনই Thank আসবেন you. এই না না, নাম্বারে সত্যি কন্টাক্ট করে নেবেন। ভরসাযোগ্য, মানে একদিন আগে বুক করে আমি কাকুকে ইয়ে করেছি। আর এটা দাদার সাথে কালকে শিমলিপাল যাব। হচ্ছে পাত্র ট্যুর অ্যান্ড ট্রাভেলস, সে হচ্ছে আমার বাবা। তো আপনারা সবাইকে আমাদের ইনভাইটেড থাকলো, আপনি চাঁদিপুর আসুন, বেফিকর আপনি ঘুরবেন সবাই। আর এতটা ভরসা রাখুন, পাত্র ট্রাভেলস আপনাকে হয়রান করবেন না, ভালো করে ঘোরাবে। যতটা আমরা চেষ্টা করব আপনাকে ভালো করে স্যাটিসফাই করে আপনাকে আবার আপনার বাড়িতে পাঠিয়ে দেব। ঠিক আছে, ট্যাক্সি হ্যাঁ হ্যাঁ।